উফ, কি গরম! আর পারা যাচ্ছে না একদম। এই মিঠু, বাবা পাখাটা একটু জোরে কর না রে। উফ, কি আস্তে আস্তে ঘুরছে। উফ উফ, কি গরম বাবা। উফ। হ্যাঁ মা, করছি। বাবা, শান্তি। পাখার গতিকে নিয়ন্ত্রণ করতে আমরা যেমন রেগুলেটর ব্যবহার করে থাকি, ঠিক তেমনি ঔপনিবেশিক ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করতে ব্রিটিশ পার্লামেন্টেও পাশ করা হয়েছিল একটি আইন, যার নাম হলো রেগুলেটিং অ্যাক্ট। কিন্তু কি ছিল এই আইনের শর্তাবলী, আর এর গুরুত্বই বা কি? সেসব প্রশ্নের উত্তর জানতে চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। অষ্টাদশ শতাব্দী বাংলা তথা ভারতে তখন জাঁকিয়ে বসেছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ। পাশাপাশি ইংল্যান্ডে সেই সময় চলছে লর্ড নর্থের প্রধানমন্ত্রিত্ব। আর ঠিক তাঁরই আমলে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মের উপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পাশ করা হয়েছিল এক আইন, যা রেগুলেটিং অ্যাক্ট বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন নামে পরিচিত। এবার জেনে নেব রেগুলেটিং অ্যাক্টের শর্তগুলি সম্পর্কে। জানো, এই অ্যাক্টের শর্তের ছিল দুটি দিক, যার মধ্যে প্রথমটি হলো কোম্পানির ইংল্যান্ডে অবস্থিত পরিচালক সভা, দ্বিতীয়টি কোম্পানির ভারতীয় প্রশাসন বিষয়ক। শুরুতেই চোখ রাখা যাক পরিচালক সভা সম্পর্কে ঠিক কি কি বলা হয়েছিল তার দিকে। কোড অফ ডাইরেক্টরস। হ্যাঁ, কোম্পানির ইংল্যান্ডে অবস্থিত পরিচালক সভা পরিচিত ছিল ঠিক এই নামেই। আর এই সভারই সদস্য সংখ্যা 14 থেকে বাড়িয়ে করা হয়েছিল 24-এ, যাদের কার্যকালের মেয়াদ ছিল 4 বছর। আবার প্রতি বছর 1/4 অংশ পদত্যাগ করে নির্বাচিত হতেন নতুন সদস্য। পাশাপাশি স্থির করা হয়েছিল যে শুধুমাত্র কোম্পানির কমপক্ষে 1000 পাউন্ড মূল্যের শেয়ার হোল্ডাররাই পাবেন এই অধিকার। সাথে এও বলা হয়েছিল যে রাজস্ব তথা আর্থিক বিষয়ে যে সব নথিপত্র ভারত থেকে ইংল্যান্ডে পরিচালক সভার কাছে আসবে, সেগুলি ব্রিটিশ সরকারের অর্থ দফতরে পেশ করতে হবে। একইভাবে সামরিক ও বেসামরিক নথিপত্র জমা দিতে হবে ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র দফতরে। জানলাম পরিচালক সভার বিষয়। এবার জেনে নেওয়ার পালা কোম্পানির ভারতীয় প্রশাসন বিষয়ক শর্তগুলি। গভর্নর জেনারেল নামে একটি নতুন পদ তৈরি করা হয়।
বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিকে বাংলার গভর্নর জেনারেল ও তার পরিষদের নিয়ন্ত্রণে আনা হয়। বলা হয় 4 জন সদস্য সমবায় গঠিত একটি সুপ্রিম কাউন্সিল শাসন কার্যে সাহায্য করবেন গভর্নর জেনারেলকে এবং কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠের মত অনুসারে গভর্নর জেনারেল যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আচ্ছা, ধরো যদি কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ে, তাহলে সেক্ষেত্রে কাস্টিং ভোট বা অতিরিক্ত ভোট দিয়ে সিদ্ধান্ত গ্রহণ কিংবা মুলতবি রাখার ক্ষমতার অধিকারী হবেন স্বয়ং গভর্নর জেনারেল, এমনই বলা ছিল শর্তে। আবার জানো, কোম্পানির পরিচালক সভা মনোনীত করবেন কাউন্সিল সদস্যদের, আর সেই সদস্যদেরই কার্যকাল হবে 5 বছর। তবে প্রয়োজনে মেয়াদ কমানোরও ক্ষমতা থাকবে পরিচালক সভার হাতে। আবার সপরিষদ গভর্নর জেনারেল বাংলার শাসন পরিচালনার সঙ্গে সঙ্গে বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির কাজকর্ম, বিশেষত যুদ্ধ ও শান্তি স্থাপন সম্পর্কে তত্ত্বাবধান করবেন। এ প্রসঙ্গে তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই আইন অনুযায়ী একজন প্রধান বিচারপতি ও 3 জন সহকারী বিচারপতির সমবায়ে কলকাতায় স্থাপিত হয়েছিল একটি সুপ্রিম কোর্ট, যার প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তবে এত কিছু শর্ত থাকা সত্ত্বেও রেগুলেটিং অ্যাক্ট কিন্তু ত্রুটিমুক্ত ছিল না মোটেই। কারণ কলকাতা কাউন্সিলকে সুপ্রিম কাউন্সিল করা হলেও মাদ্রাজ ও বোম্বাই কাউন্সিলের উপর কলকাতা কাউন্সিলের নিয়ন্ত্রণের সীমা নির্দিষ্ট ছিল না। আবার গভর্নর জেনারেলের কাউন্সিলের 3 জন সদস্য কোনো ব্যাপারে বিরুদ্ধ মত পোষণ করলে একা গভর্নর জেনারেলের পক্ষেও প্রশাসন পরিচালনা করা হয়ে পড়ত কঠিন। আর ঠিক এই সমস্যারই সম্মুখীন হয়েছিলেন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। পাশাপাশি গভর্নর জেনারেল এবং সুপ্রিম কোর্টের সম্পর্কের মধ্যেও সৃষ্টি হয়েছিল নানান জটিলতা। অন্যদিকে কোম্পানির ইংল্যান্ডে অবস্থিত ডাইরেক্টরস সভার সঙ্গে ব্রিটিশ সরকারের সম্পর্কের কোনো সুনির্দিষ্ট সীমারেখা ছিল না। বাউটেন রাইস ঠিক এই প্রসঙ্গেই বলেছেন, এই আইনের উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু এটি যে ব্যবস্থার সৃষ্টি করেছিল তা ছিল ত্রুটিপূর্ণ। অবশ্য ত্রুটি বিচ্যুতি তো থাকবেই, তবে সর্বতোভাবে বিচার করলে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্বকেও কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। প্রথমেই বলি, এই আইনের মাধ্যমেই ভারতে সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। আর জানো, এটি হলো ভারতে প্রথম লিখিত আইন যা পূর্বেকার অলিখিত ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেও সচেষ্ট হয়েছিল। আর শুধু কি তাই, এই রেগুলেটিং আইনের মাধ্যমেই ভারতে প্রথম
সূত্রপাত ঘটেছিল এক নিয়মতান্ত্রিক শাসনের। আর ব্রিটিশ সরকার সর্বপ্রথম এই আইন বলেই কোম্পানির উপর নিয়ন্ত্রণ আরোপে উদ্যোগী হয়ে উঠেছিল। আচ্ছা, রেগুলেটিং আইনের গুরুত্ব প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার কি বলেছেন জানো? রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব হলো যে এটি প্রথম কোম্পানির উপর সংসদীয় নিয়ন্ত্রণ সুনিশ্চিত করে এবং ভারতবাসীর কল্যাণ সাধনের জন্য এটিই প্রথম সংসদীয় নির্দেশাবলীকে অগ্রাধিকার প্রদান করে। কাজেই আলোচনার শেষে এসে এই কথাটা বললে একেবারেই ভুল হবে না যে ভারতে ব্রিটিশ শাসনের বীজ বপন কিন্তু শুরুই হয়েছিল 1773 সালের এই রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে। বিশিষ্ট ব্যক্তিত্ব আর.পি. মাসারিনের ভাষায়, এই আইনটি সামগ্রিকভাবে ব্রিটিশ জাতিকে একটি সাম্রাজ্য স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল এবং ভারতবর্ষে কোম্পানির শাসন নীতিকে সংসদীয় নিয়ন্ত্রণ প্রদান করেছিল।